বিয়ের কোণে, মানে বিয়ে হয়নি, বিয়ে ঠিক হয়ে গেছে, ওইরকম কোণে বা বিয়ের যারা মানে বর আর কি, ওদেরকে কিন্তু বলা হয় বিয়ে ঠিক হয়ে গেছে, ওই অমুক দিক দিয়ে যাবি না, শ্মশানের ওদিকে যাবি না, কিছু বাধা নিষেধ কিন্তু আমাদের মানতে বলা হতো, তাই কি না? তো শুধু বিয়ের ঠিক হওয়ার আগে নয়, বিয়ে ঠিক হওয়ার ঠিক বিয়ে হওয়ার পর 1 বছর কিন্তু এসব বাধা নিষেধ আমাদের মানতে হয়। কেন মানতে হয়? সত্যি কি কোনো কিছু কাণ্ড ঘটে? আমি তো সবসময় বলি, যা বড়রা বলে গেছে না, এমনি এমনি নয়। তার জলজ্যান্ত উদাহরণ আজকে অনিমাদি, আমি বলেছিলাম সঙ্গে অনিমাদি এবার এক ধারসে আমাকে অনেকগুলি ঘটনা পাঠিয়েছে, আজকে অনিমাদির ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকেও একটি মারাত্মক ঘটনা নিয়ে চলে এসেছি, ভাবতে বাধ্য করবে, শির দ্বারা দিয়ে। আজ আমি খুব কম বলি, কিন্তু যখন বলি যে আজকে ভয় পেতে চলেছেন, তার মানে ঠিক ঠিক আপনারা কিন্তু মারাত্মক, ঘটনাটা যেমন ইউনিক তেমনই ভয়ঙ্কর, এবং কিছু না কিছু শিখতে হয়তো আমরা পারবো, ঠিক আছে? তো যারা ভাবছেন অনিমাদির মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011106740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকবে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড ঘটনা প্লিজ পাঠাবেন না। তো চলো, কথায় গল্পের ট্যাগলাইনটা না হয় আমি পরে বলবো, কিন্তু তার আগে ঘটনাটা শুরু করি। ঘটনাটা অ্যাকচুয়ালি অনিমাদির মানে কি বলবো, দূর সম্পর্কের রিলেটিভ, প্লাস অনিমাদির নাকি আগে খুব ভালো বান্ধবী ছিল, তারপরে বিয়ের পরে আর কি দুজনে রিলেটিভ হয়েছে, হ্যাঁ, মানে শ্বশুর বাড়ির দিক দিয়ে, হ্যাঁ, দুজনে একই জায়গায়। তো ওই অনিমাদির বান্ধবীর এক রিলেটিভ, বান্ধবীর আপন ননদের সঙ্গে ঘটনা। ইনফ্যাক্ট দিল্লিতে গিয়ে অনিমাদি নাকি ওনাদের সঙ্গে দেখা করেছে, ননদের সঙ্গেও অনিমাদির নাকি ভালো রিলেশন, ননদের মেয়ের সঙ্গে হয়েছে ঘটনা। তো অনিমাদি যেরকম পাঠিয়েছে ওরকমই পাঠাচ্ছি। তো ওরা না মানে এমনি তো আসামের বাসিন্দাই ছিল, কিন্তু ওরা দিল্লি পরে শিফট হয়, প্রথমে তো ভাড়া বাড়িতে, তারপর ভদ্রলোক অনেক বছর ধরে যেহেতু দিল্লিতে কর্মসূত্রে, তারপর আমি বলছি দিল্লির না একটু আউটস্কার্টসে, যেখানে একটু জমির দাম কম, উনি কিন্তু একটা জমি কিনেন। তো আজ থেকে মানে অনিমাদি যে ঘটনাটা শেয়ার করেছে, আজ থেকে ধরো 8 বছর আগের ঘটনা, ওই ধরো 2016 কি 17-এর ঘটনা। আর ভদ্রলোক জমি কিনেন ধরো 2011-এ, হ্যাঁ, যখন ভদ্রলোক ওইখানে জমি কিনেন, তখন কিন্তু অত বাড়িঘর তখনও হয়নি, একটু আউটস্কার্টসে, বুঝতেই পারছো, হ্যাঁ, বাড়িঘর হয়নি। এখন যদিও অনিমাদি বলছে এখন চিনতে পারবে না রুমকি, মানে ওটা কি জায়গা হয়ে গেছে তুমি বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, মানে ওনার মতোই নতুন নতুন মানে প্লট কেনা হচ্ছে, আস্তে আস্তে বাড়ি ঘর চলছে ওরকম। তো বাড়ি বানানোর পর ওখানে গাছগাছালি তখনও ছিল, তা একটা বড় গাছ ছিল, ওটা পিপল কা পেড় বলতে, হ্যাঁ, মানে ওরা হিন্দিতে পিপল কা পেড়, আর আমি কিন্তু একটু কনফিউজ, পিপল কা পেড় বাংলাতে কি বলে, অশ্বত্থ না বট, আমি কনফিউজ আছি, তো তোমরা বুঝে যাও কোন গাছ হতে পারে। তো পিপল কা পেড় যেমন করে বল। তো ওইখানে বহুত বড়, মস্ত বড় পিপল কা পেড় ছিল। এবং যাওয়ার পর মানে কি, তুমি রাস্তাটা না, রাস্তার একধারে পিপল কা পেড়টা পড়ে, তারপর ইমলি আর অনেক রকমের গাছগাছালি আছে। এবং ঠিক রাস্তা দিয়ে নেমে যে পাড়াটাতে ঢুকলে, আহ, বললামই এক সাইডে ওইটা, এবং যাওয়ার ধরো 3-4 মিনিট পরে তোমার অনিমাদির সেই পরিচিতর বাড়ি আর কি। যেই মেয়েটার সঙ্গে ইনসিডেন্ট হয়েছে, ননদের মেয়ে, তার নাম আমি প্রীতি দিচ্ছি। এবং প্রীতির যে হাজবেন্ড, ওর নাম আমি না হয় সৌম্য দিয়ে দিই, ঠিক আছে, সৌম্য, যেহেতু সৌম্য বোধহয় একটা ঘটনা পাঠিয়েছে, আমি রিসেন্টলি রেকর্ড করেছি, তাই সৌম্যর নামটাই আসলো। ঠিক আছে, চলো, অনিমাদি তো আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠায়, তো ননদের মেয়ে, ননদের মেয়ের বর এরকম করে পাঠিয়েছে, তো আমার সুবিধার্থে এবং আমার শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমি একটা নামকরণ করিয়ে দিলাম, প্রীতি এবং সৌম্য, ঠিক আছে? তো প্রীতি বড় হয়েছে এবং বেশ ভালোই চাকরি জয়েন করেছে। তো প্রীতির একজন স্টেডি বয়ফ্রেন্ড ছিল, এবং ওদের কিন্তু বিয়ে ঠিক, ওর নামই সৌম্য আর কি। তো সৌম্য প্রবাসী বাঙালি, প্রীতিরা যেমন তোমার আসাম থেকে গিয়ে ওখানে মানে বাসিন্দা হয়েছে, কিন্তু সৌম্যরা অনেক আগের থেকেই প্রবাসী বাঙালি, মানে ওর দাদুরাও দিল্লিতেই থাকতেন, ঠিক আছে, বেশ ভালো। এবং আমি একটা সবসময় বলি, আমরা বাঙালি হলেও জানো, যেহেতু আমরা প্রবাসী বাঙালি, জায়গার একটা এফেক্ট পড়ে। এখানে অনেকেই কমেন্ট সেকশনে দেখি যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, অবভিয়াসলি শুদ্ধ বাংলা আর কি আসে না,
আসবে না, কি করে আসবে? আমি আসামের মেয়ে, হ্যাঁ, বাঙালি হলেও যেহেতু আসামের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, তো অসমিয়ার তো ছাপ থাকবে। ঠিক তেমনই দিল্লি বা নর্থ ইন্ডিয়াতে যারা থাকেন, যেহেতু উঠতে বসতে হিন্দি কথা বলতে হয়, তো বাংলার মধ্যে হিন্দির প্রভাবটা থাকবেই, তাই না? তো ওই রকমই হিন্দির প্রভাব এবং ওদের কালচারও কিন্তু কিছু কিছু জানতে অজান্তে আমরা অ্যাডাপ্ট করে ফেলি, হ্যাঁ। যেমন আসামে আমরা বিহু সেলিব্রেট করি, যদিও আমরা বাঙালি। ঠিক তেমনই যারা দিল্লি থাকে বা নর্থ ইন্ডিয়াতে থাকে, ওদের ফেস্টিভ্যালও কিন্তু ওখানে বাঙালিরাও খুব ভালোভাবে সেলিব্রেট করে, জানো। যাই হোক, যেটা আর কি বলছিলাম, মেইন মুদ্দা কথায় আসি। তো বিয়ের তো ঠিক হয়ে গেছে, যেহেতু প্রীতি বড় মেয়ে, হ্যাঁ, সেই পরিচিতার ননদের বড় মেয়ে, তো বড় মেয়ের তো প্রচন্ড সব বিয়ে হবে ধুমধাম করে, একটা রিসোর্ট ভাড়া করে নিয়েছে। এবং প্রীতি কিন্তু তখন, আমি বললামই, চাকরিতে ঢুকেছে, চাকরি ঢোকার পর 4-5 মাসই হয়েছে। আর সৌম্যর সঙ্গে রিলেশন ওর আগেরই। ঠিক আছে, চলো ফাইন। অনেক কেনাকাটি আছে, কলকাতার থেকেও ওরা শপিং করেছে, দিল্লির তো আছেই। জুয়েলারি যেহেতু বাঙালি জুয়েলারি, তখন মানে দিল্লিতেও পাওয়া যেত, কিন্তু কলকাতার মতো এখন যেমন মানে পুরো আসামিও বাঙালি জুয়েলারি পাওয়া যায়, তুমি রাঁচি ফাঁচিতেও বাঙালি ডিজাইন পাবে, কিন্তু আমি যখন এর কথা বলছি তখন কিন্তু ওরকম ভাবে বাঙালি ডিজাইনটা পাওয়া যেত না। তো অবভিয়াসলি না, বাঙালি যখন একটু বাঙালি ডিজাইনের উপরেই তো আমাদের ঝোঁক যাবে। তো যাই হোক, ওনারা কলকাতায় সোনার শপিং করলেন বউবাজার থেকে, তারপর শাড়ি ঠাড়ি শপিং টপিং করলেন, করে আহ ঠিক আছে, এরকম করে মানে বেশ ভালোই আর কি, যেহেতু প্রথম মেয়ের বিয়ে। তো ওরা না ওই রিচুয়ালস গুলি করবে, যেটা আজকাল অনেকেই করে থাকে, যেমন মেহেন্দি ফাংশন, সঙ্গীত কা ফাংশন, হ্যাঁ। তো প্রীতির একটা খুব ভালো ফ্রেন্ড ছিল, যার নাম শাগুন, অনিমাদি শাগুনই বলেছে, আমি শাগুনই তাই বললাম, শাগুন। ও যেহেতু বেস্ট ফ্রেন্ড, তো প্রীতির বিয়ের 2 দিন আগেই প্রীতিদের বাড়িতে চলে এসেছে কাপড় জামা নিয়ে, যে ওই থাকবে আর কি প্রীতির সঙ্গে। আর প্রীতির যে বাকি ফ্রেন্ডরা, ওরা বিয়ের আগের দিন মেহেন্দি করা হবে তখন ওইখানে আসবে, যেটা রিসোর্টেই হবে, রিসোর্টে থাকার পুরো বন্দোবস্ত আছে, হ্যাঁ। ঠিক আছে। তো কি হয়েছে, মেহেন্দি 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 যারা করে সেই আর্টিস্টকে বুক করেছে 4জনকে, যে মেইন আর্টিস্ট সে তো প্রীতিকে লাগাবে, আরো তো মানুষ আছে না, তো 4জনকে বুক করেছে। এগুলি পেমেন্ট সব প্রীতির বাবাই করবে, হ্যাঁ। তো যারা আসবে সবাই তো দেখো, বিয়েতে একটু মেহেন্দি লাগাতে সবারই ভালো লাগে। যাই হোক, তো মেহেন্দি ওয়ালিকে তো বলে দিয়েছে, কিন্তু মানে শাগুন বলছে যে দেখ, মেহেন্দি ওয়ালি কি না কি আসবে, ইটস বেটার অ্যাটলিস্ট তুই যেটা লাগাবি সেটা আমরা নিয়ে আসবো, হ্যাঁ। তো বলছে ঠিক আছে। তো ঠিক মেহেন্দির আগের দিন সকালবেলা ওরা বেরোয়, হ্যাঁ। বেরোয়, বেরোনোর পর ওরা ইয়ে করে আসে, মেহেন্দির কোন বাগেরা নিয়ে এসে, নিয়ে আসতে গিয়ে নিয়ে আসার পর আমি বললাম না, রাস্তা থেকে নেমে পাড়াটায় ঢুকতে গেলে কিন্তু 3-4 মিনিট পরে আসে প্রীতিদের বাড়ি। নেমেছে, এই সময় বলা নেই কওয়া নেই, ঝুমঝুম করে বৃষ্টি। কি করবে কি করবে, যেহেতু বললাম পিপল কাট ট্রি একটা আছে, প্রচন্ড ঘন গাছ। তো বলছে চল ওইখানে আশ্রয় নিয়ে, মানে হঠাৎ না মানে বিদ্যুৎ চমকে তোমার ঠাটা পড়ে, আমরা তো বাঙাল ভাষায় ঠাটা বলি, ওটাকে কি বল, বজ্রপাত। বজ্রপাত হওয়া শুরু করলো, বাই চান্স যদি পড়ে, তো বলে বড় গাছটা নিচে আশ্রয় নিই। তো এসে আশ্রয় নিয়েছে না, নেওয়ার পর না, যেহেতু মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে, ঠকঠক করে কাঁপছে। তারপরে এমনি বিয়ে শাদির কথা হচ্ছে, শাগুন বলছে যে কালকে তো আমরা রিসর্টে চলে যাবে, আরো বান্ধবীরা আসবে, তো এরকম এরকম, তো ওরা প্ল্যান করে রেখেছিল, যেমন সঙ্গীতের প্রোগ্রাম, মেহেন্দি এবং সঙ্গীতের প্রোগ্রাম একদিনে রেখেছে, যে মেহেন্দি হওয়ার পর সঙ্গীতের প্রোগ্রাম হবে। প্রীতিও একটা ডান্স রেডি করে রেখেছে, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে একটু নাচবে, ইয়ে করবে, ভিডিও রেকর্ডিং। আজকাল তো জানোই, যেহেতু বললাম 16 and 17, তখনও ভিডিওগ্রাফির ইয়েটা চলে এসছে, হ্যাঁ। ঠিক আছে, ফাইন। এবং দিল্লি তো আরো সবার আগে, তো দিল্লি প্রচন্ড অ্যাডভান্স, বুঝতেই পারছো। তো ঠিক আছে, বৃষ্টি নেমেছে, নামার পর না কাঁপতে কাঁপতে ডুবটা গেছে। তারপর মা বলছে এই বৃষ্টি, ছাতি নিয়ে যাসনি, ছাতিটা নিয়ে গেলেই তো হতো। বলছে আমরা তো ভাবিনি হুট করে এরকম বৃষ্টি চলে আসবে, কি সুন্দর তো সুহানা মৌসাম ছিল, মানে খুব সুন্দর আবহাওয়াটা ছিল। তো যাই হোক, তা বলছে যে তুই এরকম করে ভিজে আসলে, বলছে না ওই বড় গাছটার নিচে আশ্রয় নিয়েছে। বলছে কোন বড় গাছ? বলছে ওই যে পিপলের ট্রি, যে হ্যাঁ, একটাকে বরগদ কা পেড় বলে, একটাকে পিপল কা পেড় বলে। এখন বরগদ আর পিপলের মধ্যে কিন্তু আমি কনফিউজ কোনটাকে কি বলে বাংলাতে। যাই হোক, তো বলছে ওইটা ওই গাছের নিচে কেন নিলি, জানিস না ওই গাছটার নিচে মানে সবাই একটু অ্যাভয়েড করে চলে। বলছে কই, আমি তো জানি না, গাছ আছে বড় বড় গাছ, পুরানা গাছ, কি অ্যাভয়েড করা চলার মতো কি আছে? বলছে না, অ্যাকচুয়ালি হয়তো তোকে বলা হয়নি ব্যাপারটা। ওখানে দেখবি, দেখেছিস না লাল ধাগা দিয়ে বাঁধা? বলছে হ্যাঁ, লাল বট সাবিত্রীর পুজো করে, বলে ভেবেছে হয়তো ওইটা, ওটার জন্য বট সাবিত্রী পুজো করেছে, হয়তো ওটার জন্য লাল ধাগা দিয়ে বাঁধা। বলছে না, বট সাবিত্রী পুজো ওই গাছে কেউ করে না, অন্য গাছে করে, হ্যাঁ। তো বলছে যে তাহলে ওইখানে লাল মৌলি কেন বাঁধা? তো বলছে যে যদিও ওরকম কিছু হয়নি, ওইখানে নাকি মানে লাগাতার 3টা আর কি রশি দিয়ে ওই গাছে বুঝে যাও। ঠিক আছে, কি করে করেছে জানি না,
মোট কথা মানে এখন তো মানে বড় হয়েছে, এই ঘটনাটা প্রীতিদের এই জমি কেনার আগের ঘটনা বলছি, হ্যাঁ। তো বলছে ওখানে কিছু একটা করে করে বসেছে, ওটার জন্য আর কি ওই ইয়েতে মানে ওইখানে স্পেশালি জেনারেলি যাদের বিয়ে ঠিয়ে ঠিকঠাক হয় বা সদ্যজাত বাচ্চাদের ওই গাছের নিচেও রাখে না, যেহেতু একটা এরকম ইয়ে হয়ে হয়ে গেছে। আর যদিও কেউ কিছু দেখেনি, তথাপি প্রোটেকশনের জন্য এত বড় গাছ কাটতেও ইচ্ছে করে না। আর যখন কোনো প্রবলেম নেই কেন কাটবে বলো তো আমাকে? এখন ওই গাছটার দোষ কি? তিনটা মানুষ ওকে চুজ করেছে বলো। তো যাই হোক, ওই মলিটা বেঁধে দিয়েছে। বলছে তাহলে তার কোনো প্রবলেম নেই, কেন ভয় পাচ্ছ? বলছে না, তথাপিও তোমার বিয়ে শাদী হয় মানে বিয়ে ঠিক বলে এগুলি ইয়ে করা, মানে এগুলির থেকে দূর থাকা, হ্যাঁ। আর যতদূর শুনেছি লাস্ট যে মৃত্যুটা হয়েছে এই পাড়ারই একটা ছেলে। তো বলছে কোন ছেলে? তো বলছে ওই অমুক বাড়িটা দেখেছিস, ওটা প্রথমে একদম সবার প্রথমে হয়েছিল ওই বাড়িটা, ওই বাড়িরই একটা ছেলে প্রেমে ধোকা খেয়ে নাকি ওইখানে ওই কাণ্ডটা করে বসে, তাও কি আবার স্টুল নিয়ে গেছিল। তোমরা ভাবো, মানে স্টুল মানে ওই যে হয় না ফোল্ডিং সিঁড়ি। এখন আমি খালি ভাবি, মানে তখন হয়তো ওরকম লোকালয় ছিল না বলে সেইটা ছেলেটা সিঁড়ি নিয়ে গেছে, বাড়ির মানুষ টের পায়নি। এবং সিঁড়ি লাগিয়ে এই কাণ্ড করেছে সেটাও বাড়ির মানুষের টের পায়নি। তোমরা জাস্ট ভাবো আর কি। হয়তো যার মৃত্যু ডাকে বা যাকে এরকম অবস্থায় ডাকে তখন বোধহয় পরিবেশটা এরকমই হয়ে যায়। হয়তো আমি বললাম যে মাইন্ড কন্ট্রোল হয়তো করে নেয়, যাই হোক। তো ওরকম প্রেমে ধোকা খেয়ে এই কাণ্ডটা করেছিল, হ্যাঁ। তো যাই হোক, অতটা গা গরজ হয় না। আর সত্যি তো এই পাড়াতে তো প্রায় 2011-এও ভদ্রলোক ধরো মাটি কিনে 2012-এ শিফট হয়েছে, 2016-17-এর ঘটনা। একটা দিনও তো কোনো দিনও শুনিনি, তো কেন মানবে মানুষ যে ভূত প্রেরত আছে বলে? হ্যাঁ, হাওয়া বাতাস কোনোদিনও লাগেনি। ঠিক আছে, গেল। ওই দিন রাত্রেবেলা প্রীতির প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর, মানে কেঁপে কেঁপে জ্বর, হ্যাঁ, প্রচন্ড কেঁপে কেঁপে জ্বর এসছে। তো প্যারাসিটামল বাগেরা দিয়েছে, যেহেতু বৃষ্টিতে ভিজেছে সবাই ওটাই ভেবেছে হয়তো জ্বর এসছে। ঠিক আছে, পরের দিন সকালে প্যারাসিটামল খেয়ে খানিকটা ঠিক হয়েছে। আচ্ছা, প্রীতিরা কিন্তু বাঙাল, কেন বলছি রিচুয়ালস কথা আসবে তার, ওটার জন্যই বলছি। হুম। তো ঠিক আছে, প্যারাসিটামল খেয়ে সকালবেলা ও পুরো সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পর ওরা রিসোর্টে গেছে, যেহেতু বললাম বিয়ের আগের দিন থেকে রিসোর্ট বুক করা, ওখানেই সবকিছু হবে। তো মেহেন্দি আর্টিস্টকে ডেকেছে। তো মেহেন্দি আর্টিস্ট আজকাল তো জানো, মানে এটা যদিও আমাদের বাঙালি প্রথা না, আমরা কিন্তু আলতাটাই লাগাতাম আগে, হ্যাঁ। কিন্তু আজকাল তো, আজকাল কেন, আমার মাসির বিয়েতে মাসিও লাগিয়েছে, আমার বিয়েতে আমিও মেহেন্দি লাগিয়েছি। হ্যাঁ, রাজের নাম আমি দেব, যেহেতু ওর ভালো নাম দেব দিয়ে, তো আমি দেব লিখেছিলাম আর কি। তো যাই হোক, এই জিনিসটা আমি আমার বিয়ে হয়েছে কবে, তখন যদি ছিল, এখন তো আরো বাচ্চারা করবে। তো যাই হোক, তো বলেছে সৌম্যর নাম লিখতে। তো মেহেন্দি আর্টিস্টটা কিন্তু সৌম্যর নাম লিখেছে, এখানেও লিখেছে এখানেও লিখেছে, মানে এই জায়গায়, হ্যাঁ, বলছে ওই এই জায়গায় সৌম্যর নামটা খুব সুন্দর করেই লিখেছে। লিখার পর ওকে দেখিয়েছে, দেখো তো ঠিক আছে নাকি, সৌম্য স্পেলিংটা ইংলিশে লিখেছে তো ঠিক আছে নাকি? বলছে হ্যাঁ একদম ঠিক আছে। তো বেশ ভালো ডিজাইন টিজাইন করা দেওয়ার পর মেহেন্দি আর্টিস্ট সবাইকে করেছে, করার পর একটু নাচ গানা হবে আর কি, সঙ্গীতের প্রোগ্রাম। তো আচ্ছা, আমাদের মানে বাঙালদের একটা রিচুয়ালস আছে, স্পেশালি যারা আমরা ঢাকা ডিস্ট্রিক্টের, ওটা হলো কি বিয়ের আগের দিন যে আমরা নিরামিষ খাই। অ্যান্ড অধিবাস যেটা হয় আমাদের, এবং আমাদের কিন্তু বাবা খাইয়ে দেয়, বাবার সঙ্গে খেতে হয়। এবং ওই রাত্রটা মানে যেহেতু বিয়ের আগের দিন, বিয়ের পরেই তো আমরা অন্য একজনের হয়ে যাব, ওই আগের রাত্রটা আমরা কিন্তু আমার মায়ের সঙ্গে ঘুমিয়েছি। যেমন আমি আমার মায়ের সঙ্গে ঘুমিয়েছিলাম, মানে মা আরও রিলেটিভ ছিল কিন্তু স্পেশালি মাকে স্পর্শ করে ঘুমিয়েছিলাম আমি। তো এই রিচুয়ালসটা ওদের আছে। তো ঠিক আছে, সব বাচ্চারা আর কি ধরো মেহেন্দি আর্টিস্ট 4টা 4:30টায় চলে এসছে, বেশ 8টা 8:30টার মধ্যে কমপ্লিট, যেহেতু বললাম 3 4জনই এসছে। তো হঠাৎ দেখি কি সৌম্যর নামটা তো লিখেছে, ও পুরোপুরি সৌম্য দেখেছে, কিন্তু ওই সৌম্যটা যেমন সমীর হয়ে গেছে। তো বলছে যে আরে মেহেন্দি আর্টিস্ট ভুলভাল লিখে গেছে। সঙ্গে সঙ্গে ওকে ফোন করেছে মোবাইলে, যে বলছে আপকো मैंने बोला था सौम्या लिखने के लिए, आप समीर क्यों लिख के गए? বলছে আমি সমীর কেন লিখতে যাবো, আমি তো তোমাকে সৌম্যই লিখেছি। ও স্পেলিংটা বলেছো মেহেন্দি আর্টিস্ট, আর বলছে আফটার দ্যাট তো আমি তোমাকে দেখিয়েছি, তুমি তো বলছো ঠিক আছে। বলছে এক্স্যাক্টলি, কিন্তু ওখানে সমীর কি করে হয়ে গেল? বলছে আমি তো জানি না সমীর কি করে হয়ে গেল, তোমাকে তো আমি বলেছি সৌম্য। বলছে তুমি নিজে দেখেছো, তুমি তখন কনফার্ম করলে আমাকে যে হ্যাঁ। তো ও না নিজেই, সত্যি তো ও নিজেই দেখেছে। ব্যাপারটা কি, সমীর নামের তো কেউ কাউকে ও চেনে না, তো হঠাৎ হাতের সৌম্যর লেখাটা সমীর কি করে হয়ে যেতে পারে? কিছুতেই কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, তারপর থেকে তো মানে ওর টেনশন শুরু, না তুমি এখন নতুন জামাই সৌম্য হতে পারে বয়ফ্রেন্ড, বাট ও তো বর হবে। ওর নামের জায়গায় যদি সমীর দেখে কেমন না খেপা খেপবে, যে কেউ খেপে উঠবে, তাই না? তো ওই দিন না মানে ও না বলছে যে এই জিনিসটা কি হচ্ছে ওর, যেমন ওই নাচ গান যে শুরু হবে, ওর না শরীর খারাপ শুরু করলো। যেমন এই বিয়ে বাড়ির যে হয় না, বিয়েতে তো ওইরকম গান, যেমন চাঁদনির গানটা খুব ফেমাস, ওইগুলি গান ফান নিয়েই হয়। প্লাস এখন তো তারপর ওই কালা চশমা এইসব তো হতেই থাকে বিয়েতে, তাই না?
ওর যেমন কিছুই সহ্য হচ্ছে না, মানে বলছে আমার না ভালো লাগছে না, সাফোকেশন ফিল হচ্ছে। আর এদিকে ওর মেহেন্দির যে পার্টিকুলারলি নামের জায়গাটা, মানে মেহেন্দি তো আস্তে আস্তে কালার হয়, ব্ল্যাকিশ হয়ে যায়। সবার আগে এইটা মানে খুব দ্রুত কালার চড়া শুরু করেছে এই নামটা, এবং ওই পার্টিকুলার ওই জায়গাটা না হালকা হালকা জ্বলন জ্বলছে। তো বলছে রিয়েকশন কিছু করলো, যেহেতু ওরা কিনে এনেছে, বলছে না যেই জায়গা থেকে কিনে এনেছি হার্বাল মেহেন্দি, এটা হতেই পারে না। হ্যাঁ, যেহেতু বললাম না ওরটা মেহেন্দি আর্টিস্টেরটা করেনি, ও পার্টিকুলার নিয়ে এসছে ওটার জন্য। কিন্তু যদি রিয়াকশন হতো, ও তো হাতের পেছনে এইটুকুনি এইটুকুনি লাগিয়েছে, তো পুরো হাত রিয়াকশন হওয়ার কথা, তো জ্বলার কথা না। পার্টিকুলারলি সমীর বা সৌম্য যে নামটা জায়গায় লেখানো, ওই জায়গাটায় ওর জ্বলন হচ্ছে। তো যেহেতু সমীর লিখেছে, তার ও কিন্তু নেল পলিশ রিমুভার দিয়ে উঠানোরও চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি। ঠিক আছে, শরীরটা খুবই খারাপ লাগছে, তো বলছে যে তোরা কর, আমি একটু শুই। তো ওকে ছেড়ে দিয়েছে। সগুন ওর সঙ্গে ছিল, আর বাদ বাকি দুই একজন বন্ধুরাও ছিল। বলছে ঠিক আছে তুই একটু খেয়ে নে, খাওয়ারও ইচ্ছে নেই। বাবার থেকে 2 কামড় 3 কামড় খাইয়ে, তো মা বলছে তুই শো, সগুনও শোক তোর সাথে, আমি আসছি কাজ টাজ করে, আমি তোর পাশে এসে শুয়ে যাবো, যেহেতু এটা রিচুয়ালস। ঠিক আছে, ও শুয়েছে। শুয়ে ও স্বপ্ন কি দেখছে জানো? তখন ও মা কখন এসে শুয়েছে, রাত্রে 12টার সময় শুয়েছে না 1টার সময় শুয়েছে ও জানে না। ওর মা দেখছে যখন শুয়েছে না, মানে প্রীতি প্রচন্ড ভয়ে কাঁপছে, এরকম করে কাঁপছে, কাঁপতে কাঁপতে যেমন পুরো সোয়েটিং হয়ে যাচ্ছে, মানে অবস্থা খুব খারাপ। এরকম কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তখন বলছে প্রীতি কি হয়েছে তোর? মা ওট ওট ওট, কি হয়েছে? ঝড়ফড় করে উঠেছে, বলছে কি হয়েছে মা? বলছে ও মা আমি না স্বপ্নে দেখেছি, ওই যে গাছটার নিচে যে বললাম সেদিন কালকে বৃষ্টির জলে আমরা আশ্রয় নিয়েছিলাম, ওই গাছে আমি একা দাঁড়ানো, শাগুন নেই, আর কে যেন আমার নাম ধরে ডাকছে, অথচ আমি কাউকে চিনি না। হ্যাঁ, যেমন হিন্দিতে বলছে, হ্যাঁ তুম আ গই তুম আ গই, এরকম করে বলছে, मैं तो तुम्हारे लिए बैठा था, এরকম করে বলছে তুম আ গই। তো বলছে আমি তো হিন্দিতে বলছে, অবভিয়াসলি দিল্লিতে তো হিন্দি বলাটাই কোয়াইট কমন না। তো বলছে আমি চিনি না। তো তখন না ওর মা বলছে আমি জানতাম এরকম হাওয়া বাতাস লাগবে, হয়তো হাওয়া বাতাস লেগেছে, আমি যে কি করি মেয়েটাকে নিয়ে, এরকম করে বলছে। তো পরের দিন পুরোহিত এসছে, পুরোহিতকে সব খুলে বলেছে। তো বলছে দেখো অনেক সময় কি হয়, বিয়ের আগে একটু অ্যাট্রাকশন, মানে আমরা তো জানি না কোন জায়গায় কোন অশরীরী আত্মা আছে, হয়তো হতে পারে যে গাছের থেকে নাও লাগতে পারে, অন্য কোথাও থেকে হাওয়া বাতাস লেগেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি ওকে ঝাড়িয়ে দিচ্ছি। তো উনি না একটা মৌলি সুতা, ওরা মৌলি বলে, ওই যে রেড অ্যান্ড ইয়েলো, ওটা হাতে বেঁধেছে, বেঁধে ওই বজরংবলীর নাম জাপ করে করে দিয়েছে। অ্যান্ড প্রীতি যেটা আর কি অনিমাদিকে বললো যে আন্টি জানো আমার ওই সময় মনে হয়েছে যে আমি পুরো একদম পুরো রিল্যাক্স হয়ে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি। মানে যেমন একটা ভারী ভারী পান, তারপর ওই যে কনস্ট্যান্ট যে একটা ইচিং বা জলাভাব, সব যেন ঠিক হয়ে গেছে। আমি যেমন পুরো মনে হচ্ছে না, মানে রিলিফ পেলাম, বহুত বড় একটা প্রবলেম ছিল যেটা থেকে আমি পুরো চুটকিতে রিলিফ পেয়ে গেছি। এক্সকিউজ মি। তারপর ঠিক আছে, সব তো ঠিক আছে, এখন সমীরকে কি করবে? তখন ওই সগুন কি করলো বলতো, বেন্ধির কোণ দিয়ে কোনো নামই লেখিনি, ওই সমীরটাকে ডিজাইন করে দিয়েছে, যাতে সমীর নামটা কোনো নামই যাতে বোঝা না যায়, ওটাকে একটা ডিজাইনে পরিণত করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু পুরোহিতজি বলেছিলেন যে 1 সাল তাক এ মৌলি বেটা মত খোলনা, মানে এটা খুলো না। যদিও বাঙালি পুরোহিত, বাট দিল্লিতে থাকতে থাকতে যেটা হয়ে যায়, হিন্দিটাই বেশি চলে আসে। তো বলছে ঠিক আছে যেরকম বলেছে। তো ওই খুব ভালো করে বিয়ের শাদী হলো, খুব ভালো। সৌম্য আর ও তো বললামই অনেকদিন আগেই পরিচিত, এবং ওদের মানে সোলমেট বলাই যায়, ওদের বন্ডিংটা খুব স্ট্রং, খুব ভালোবাসে একে অপরকে। ঠিক আছে, তারপর বিয়ের পর তো কিছু রিচুয়ালস থাকে, ঠিক আছে ফাইন। রিচুয়ালস থাকার পর ওই 2 মাস পরে একটা হয় না, বাবার বাড়িতে নায়র বলে আমাদের, হ্যাঁ নায়র আসতে হয়, যেহেতু বললামই বাঙাল, তো রিচুয়ালস তো ওইরকমই হবে না। তো এখানে কি হয় বলতো, যে মেয়ে আসবে, বর এসে ওকে নিয়ে যাবে, হয়তো বাবা এসে মেয়েকে নিয়ে আসবে, মানে ইদার হয়তো বর ছেড়ে যাবে, বাবা দিয়ে আসবে শ্বশুর বাড়ি, না হলে বাবা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবে, বর এসে আবার বাবার বাড়ি থেকে নিয়ে যাবে, এরকম হয়। হ্যাঁ, ঠিক আছে। তো তখন বললো যে কি করা যায়, বাবারও তো ইয়ে, তো বলছে মা আমি অফিস থেকে চলে আসবো, কোনো ব্যাপার না, আমার তো কাপড় জামা এখানেই আছে, তবু টুকিটাকি যা আছে পার্সে ঢুকিয়ে নিয়ে আসবো, আর বাবাকে বললো যে রাস্তা থেকে আমাকে নিয়ে নিতে। ঠিক আছে। তো যেহেতু ডিস্টেন্সটা দিল্লি তো আর এখানে এখানে নেই, বেশ ভালো ডিস্টেন্সই ছিল। হ্যাঁ, দিল্লি যারা থাকো তারা জানোই, আমার কথায় সহমত হবে তোমরা। তো যাই হোক, আহ ওর বাবা কি করেছে, যে ও তো নেমেছে ওলা উবের করে। তো তখন মানে ও গেটের সামনে নামার কথা, বলছে না না তুই গেটের সামনে কেন নামবি, আমি ফোন করব ওখান থেকে, আমি তোর সঙ্গে একবার চলে আসবো। ঠিক আছে, ওর বাবা ওকে
মানে ও ওর গাড়িতে ওর বাবা ঘর অব্দি এসছে, তো ওই আর কি বাবা মেয়েকে নিয়ে আসলো, তো খুব ভালো। তো এদিকে দেখে যেহেতু অফিস টফিস যায় না, অসুবিধা হয়, ও মৌলিটা খুলে ফেলেছে, খুলে ব্যাগে রেখেছে। হ্যাঁ, তো বাড়িতে আসার পর ওর কিছু চেঞ্জেস দেখা গেল। কি, ওর বর ফোন করতে, অবভিয়াসলি বাবা নতুন বিয়ে করেছে না, নতুন বাবার বাড়ি এসছে, মিস তো করবে নতুন বউকে। ফোন উঠাচ্ছে না। প্রীতির মাকে ফোন করেছে যে মা ও কেন ফোন উঠাচ্ছে না, বলছে জানি না, আমি দেখছি খালি একটা ফোন আসছে কাটছে, তুমি যে ফোন করছো বাবা সেটা তো বুঝিনি। তো প্রীতিকে দিতে গেছে, বলছে না আমার এখন কথা বলার ইচ্ছে নেই, আমার মাথা ব্যথা করছে, তো ইগনোর করে গেল। ঠিক আছে, ফাইন। আস্তে আস্তে কি হয়েছে, যেহেতু ও নায়র ধরো 5-6 দিনের জন্য এসছে, পরের দিনের ঘটনা, যেমন বরের কথাও শুনতে পাচ্ছে না। প্রীতির মা ধরো ওর কথা বলছে, সৌমুখী তোকে মানে কোথায় যাবি ঘুরতে, তোরা প্ল্যান করলি কিনা। মানে সৌম্যর কোনো কথা তুমি আমার সঙ্গে বলবে না। হঠাৎ সৌম্যর প্রতি এত বিতৃষ্ণা কেন বুঝতে পারছে না প্রীতির মা। বলছে নিজে পছন্দ করে বিয়ে করলি, ছেলেটা এত ভালো, ফ্যামিলি এত ভালো, তোর কি প্রবলেম, তুই ছেলেটাকে এরকম করে কেন বলছিস। বলছে প্লিজ সৌম্যর নাম নেবে না, তোর সঙ্গে ঝগড়া হয়েছে, বলছে না ঝগড়া হয়নি। তো কি হয়েছে। তো তখন প্রীতি বলছে আমি ওকে সহ্য করতে পারছি না, ওকে দেখলে আমার গা রাগ উঠে। কেন, তোকে কি করেছে, বলছে কিছু করেনি। তো বলছে কিছু না করলে তোর গা রাখবে কেন। তো এই নিয়ে মা মেয়ের মধ্যে একটা আর্গুমেন্ট শুরু হয়ে গেল। ঠিক আছে, জেনারেলি বিয়ের পর দেখো যতই কর্পোরেট সেক্টরে কাজ করুক না কেন, আমাদের যেটা ট্রেডিশন আছে যে হালকা করে আমরা সিঁদুর দিই, কিন্তু পরে কেউ দিক না দিক 1 বছর তো মানতেই হয়, তো হালকা করে এখানে সিঁদুর দেয়। দেখি সিঁদুর ছোঁয়াচ্ছে না, ওইখানে ওর মার সঙ্গে এক দফা রফা হয়ে গেছে, শাখা খুলে ফেলেছে। হ্যাঁ, তো আইস তো তা মেইন, এন্ড শঙ্খটা আমরা রাখি, শাখা খুলে ফেলেছে। বলছে তুই শাখা কেন খুলছিস। বলছে না আমার অফিসে খুব প্রবলেম দেবে, মানে আস্তে আস্তে বিয়ের চিহ্নগুলি যেমন ও আস্তে আস্তে খুলে ফেলছে। বলছে তোর হয়েছেটা কি বলতো। বলছে কিচ্ছু হয়নি, আমার ভালো লাগছে না। আবার যখন সৌম্য তো ফোন করছে, বউ কেন অভিমান, বেচারা তো জানেই না বউ রাগ করেছে কেন। জানলে না হয় রাগটা ভাঙাবে, ও তো জানেই না বউ কেন রাগ করেছে, তাই তো। তো ওর মাকে বলছে ও মা কি হয়েছে, বলছে জানি না গো কি যে হচ্ছে আমি না বুঝতে পারছি না। আবার এদিকে বলছে তোমার সঙ্গে তো কিছু হয়নি বলে। বলছে না আমি তো ওটাই অবাক হয়ে যাচ্ছি, কিছু হয়নি, ঝগড়াঝাটি হয়নি, ও আমার সঙ্গে এরকম কেন করছে। ওই দিন কি হয়েছে, সৌম্য না পেরে ওদের বাড়িতে এসছে, আসার পর তো ও মা গো, সৌম্যকে দেখে তো প্রীতি তেলে বেগুনে জ্বলে উঠছে, পারলে ওকে মারতে আসবে, হেই হেই রেই রেই, তো কোনো মতে প্রীতিকে আলাদা করেছে, সৌম্যকে আলাদা করেছে করে। সৌম্য তো পুরো ভয়ে শেষ, বলছে ওর কি হয়েছে মা, ওকে তো এই রূপে কোনোদিনও দেখিনি, আমি তো ওরকে অনেক আগের থেকে চিনি, এ তো কোনোদিন এরকম করতো না, আমাকে কি করেছে, আমি তো কিছু করিনি। মানে বেচারা কাঁদো কাঁদো অবস্থা। ভাবো শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির সামনে যদি মেয়ে এরকম করে, শাশুড়ি ভাববে না কি করেছে। বলছে বাবা বুঝতে পেরেছি তুমি কিছু করোনি, আমি জানি, আমার আমার ওইটুকুনি বিশ্বাস তোমার মধ্যে আছে, আমি নিজেও জানি না মেয়েটা এরকম পাগলামি কেন করছে। তো বলছি তুমি একটু দাঁড়াও, আমি আমি বের করি ব্যাপারটা কি হয়েছে, আমাকে জানতে দাও, আমাকে জানতে দাও, আমি তুমি চিন্তা করো না বাবা। হ্যাঁ, বলে ওকে সৌমুখে তো পাঠিয়েছে, উপায় নেই, এই মেয়ে তোকে দেখলেই তেলেবেগুনে জ্বলে উঠছে, ও যদি থাকে তাহলে তো অবস্থা শেষ, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাবে। ঠিক আছে, সৌমু চলে গেছে ওর বাড়িতে। ওই দিন রাত্রেবেলা, মানে যেহেতু হয় না রাত্রেবেলা মা মেয়ে গল্প করে করেও তো পেটের থেকে অনেক কথা বের করা যায় বলো, যে অনেকেই করে থাকি আমরা এটা। হ্যাঁ, তো যাই হোক, অনিমাদি ঘটনাটা বলছে, আমি আমার সঙ্গে রিলেট করতে পারছি আর কি, আমার মায়ের সঙ্গে আমার আর আমার মেয়ের সঙ্গে। তো আহ, যখন বলেছে আমি তোর সঙ্গে ঘুমাবো, একদম সাফ না, একদম না, আমার ভালো লাগে না কেউ আমার সঙ্গে ঘুমাক, আমি একা একাই ঘুমাবো। তো বলছে ঠিক আছে তুই একা একা ঘুমাবি, দরজা কিন্তু লাগাতে পারবি না। বলছে ঠিক আছে দরজা লাগাবো না। তো ওর মা চেক করে গেছে, না দরজা লাগায়নি। তো হয় না মায়ের মন, আর নতুন বিয়ে করেছে দেখো, ওর হবু মানে হবু বর বলছি, মানে ওর নতুন জামাই মেয়ের জামাইয়ের সঙ্গে এরকম করছে, অথচ দুজনেই বলছে কেউ কিছু করেনি, তাহলে হলোটা কি। তো এরকম টেনশনে উনি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলেন, তখন ও মেয়ে ঠিক আছে কিনা দেখার জন্য গেছে। গিয়ে জাস্ট উকি মেরেছে, দেখছে কি মেয়ে বসে আছে এরকম করে, আসন করে বসা, এরকম করে হিন্দিতে কথা বলছে। হ্যাঁ, হিন্দিতে কথা বলছে, অ্যান্ড উনি জাস্ট দেখছেন এরকম করে কার সাথে কথা বলছে, কেউ নেই, খালি দেওয়ালে একটা দাঁড়িয়ে আছে শ্যাডো, দাঁড়ানো শ্যাডো দেখেছে, অথচ রুমে কিন্তু কেউ নেই, এবং প্রীতি এরকম করে বসে বসে গল্প করছে। তো উনি তো প্রচন্ড ভয় পেয়ে গেছেন, মানে ঢোকার সাহস নেই মেয়ের রুমে। উনি বেরিয়ে এসেছেন, এসে ওই দেন ওনার হাজবেন্ডকে তুলে বলছে এরকম এরকম, আমি তো মানে হাজবেন্ডকে তো অবভিয়াসলি প্রীতির এইসব চেঞ্জের কথা বলেছেনই, আর বলছে আমি এরকম দেখেছি।
আর যেহেতু ওর বাবাকে বলেছিলেন যে পণ্ডিত যে বলেছিলেন হাওয়া লেগেছে আর মৌলিটা খুলে ফেলেছে, এগুলি সব বলেছে। তো বলছে, বাবা বলেছে দেখো আমরা তো এখানে অনেক রকমের চেনা জানা হলেও এই ভূত প্রেরত তাড়ানোর তো আমরা কাউকে চিনি না। যিনি করেছেন পুরোহিতকে কালকে ফোন করে কথা বললো। তো পুরোহিত মশাইকে ফোন করে কথা বলে পুরোহিত মশাই বুঝতে পারলেন যে ব্যাপারটা খুব ভয়ঙ্কর দিকে এগিয়েছে। পুরোহিত মশাই এসছেন, তো ওর প্রীতির কাছে যাননি। তো ওনার মা যখন বললেন এরকম এরকম আমি কালকে নিজে দেখেছি ছায়াটাকে, তো বলছে তখন না হালকা ছায়া মানে হাওয়াটা লেগেছিল, এখন না গাঢ় ভাবে ওকে পেয়ে বসেছে। তো ওটার জন্য দেখো যতটুকু আমি পারতাম টুকটাক ঝাড়ানো আমি ঝাড়িয়ে দিয়েছি, এর থেকে তো বেশি পারবো না, একটু দাঁড়ান। উনি আরেকজনকে ফোন করলেন যিনি আগে এককালে নাকি মেহেন্দিপুর বালাজিতেও এজ এ পুরোহিত্য করে এসছেন, এখন দিল্লিতে মানে যেহেতু বয়সজনিত কারণে উনি দিল্লিতে ওনার ফ্যামিলির কাছে ফিরে এসছেন। হ্যাঁ, মানে ফ্যামিলি শিফট হয়ে গেছে দিল্লিতে। তো ওনার সঙ্গে কথা বলেছে, তো উনি বলছে যে দেখো মানে আমি পারতাম বাট এখন না আমার ওই রকম নেই, যেহেতু আমি প্র্যাকটিস করি না। তোমরা একটা কাজ করো, ওরকে মেহেন্দিপুরেই নিয়ে চলে যাও। তো বলছে যে ঠিক আছে, কিন্তু এটা কি সেফ হবে, ও তো যা উগ্র মূর্তি। তো বলছে যে তুমি একটা কাজ করো, ওর মাকে বলো হনুমানজির জাপ করতে করতে যেতে, আর কিছু হলে মানে তুমি ঠাকুরের আশীর্বাদ একটু দিয়ে দিও, ওর মাথার মধ্যে ঠেকিয়ে রাখতে। ঠিক আছে। তো ও জয়পুর, জয়পুর থেকে আড়াই 3 ঘন্টা মোস্ট প্রবলি মেদিনীপুরে। তো প্রথমে ওরা জয়পুর যায়, জয়পুরের থেকে মানে ওই দিনই আর কি মেদিনীপুর যাবে। তো মেদিনীপুর জয়পুর যাওয়া অব্দি ঠিক ছিল, জয়পুর থেকে যেই মেদিনীপুর, আচ্ছা এখানে একটা কথা বলি, সৌমুকে ওরা ইনফর্ম করেছে, সৌমুও গেছে কিন্তু অন্য গাড়িতে। ডেফিনেটলি বুঝতেই পারছো প্রীতির সঙ্গে তো যাবে না। তখন না ওর উৎপাত শুরু করলো যখন ওরা জয়পুর থেকে মেদিনীপুরে যাওয়ার জন্য মানে ওরা রাস্তা ধরলো। যেমন ওর বমি আসছে, হড়হড় করে বমি করছে, মাথা ফেটে যাচ্ছে, সত্যি মাথার রগগুলি দপদপ দপদপ, ওর মা দেখছে যে দপদপ দপদপ করছে। হ্যাঁ, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এই অবধি কিন্তু গাড়ি পুরো ফাই ফাই করে এসছে। হুম। তো ঠাকুরের নাম জপ করছে আর ঠেকাচ্ছে, এরকম করে অনেক কষ্টে, যে 2.5-3 ঘন্টার ওরা 4-5 ঘন্টায় গিয়ে পৌঁছেছে, 5 ঘন্টা 4.5-5 ঘন্টায় পৌঁছেছে। তো ওখানে তো সবাইকে বলে মানে পুরোহিতকে বলেছে, তো পুরোহিত ও তো ডেফিনেটলি বুঝতেই পারছো যে এরকম অবস্থায় ও তো ঢোকার চেষ্টা মানে অবভিয়াসলি ঢুকতেই চাইবে না। তখন পুরোহিতরা ওদের সব মন্ত্র চ্যান্ট করে করে ওকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর অনেক রকমের রিচুয়ালস করা হয়েছে। এর আগেও বোধহয় একবার বলেছে, যেটা অনিমা দিয়েও বললো যে হ্যাঁ তুমি একটা কথা বলেছিলে না যে কোন থেকে জল এসে জামা কাপড় ওখানেই ছাড়িয়ে দেয়, ঠিক ঠিক ওকেও প্রীতিকেও ওখানে চান করিয়ে ওর মাকে বলেছে ওর জামা কাপড়টা ছাড়িয়ে দিন এবং কাপড় যেখানে ছাড়বেন ওখানেই রাখবেন, ওই কাপড় কিন্তু আর দুবারা ধরবেন না। তো যাই হোক, প্রীতিকে অন্য অন্য কাপড় পরিয়ে তারপর রিচুয়ালস করা হলো। তো মেহেন্দিপুর বালাজির ওরা যারা বললো যে হয়তো উনি ওই যে টুকটাক করে ঝাড়িয়ে দিয়েছিলেন এবং মৌলি সুতা বেঁধে দিয়েছিলেন, হয়তো তখন ওকে কিছু হার্ম করতে পারেনি, বাট ও তককে তককে ছিল। এবং ওনার মতে মানে ওটা একটা বৈদেহী আত্মা যার হয়তো বিয়ের খুব শখ ছিল, বিয়ে হয়নি, এবং যেহেতু প্রীতির বিয়ে হচ্ছে ওকে মানে ওকে আকর্ষণ করেছে। আর উনি বললেন যে ওই মানে যেই সোলটা ওর সঙ্গে ছিল ওর নাম সামিরি ছিল। তো আরেকটা যেটা টুইস্ট হলো, যখন ওরা আসছে, এসে আসার পর প্রীতিই বলেছে, প্রীতির কিন্তু ওই এই যে ও এই কাণ্ডগুলি করেছে সৌম্যর সঙ্গে যে এত বাজে বিহেভ করেছে ওর মনেই নেই। ও খালি জানে ও নায়র এসছে, তারপর কি হয়েছে ওর অতটা মানে মনে নেই। কখনো কখনো এইটুকুনি মনে হয়েছে যে মার সঙ্গে আর্গিউ হচ্ছিল, কি নিয়ে আর্গিউ হচ্ছিল সেটা ভুলে গেছে। যাই হোক, এগুলি কথা আর ওকে আর রিপিট করা হয়নি। তো প্রীতির কোথাও না কোথাও মনে হয়েছে, বলছে মা তুমি বলেছিলে না ওই ওই বাড়ির লাস্ট এই গাছে যে লাস্ট মারা গেছে ওই বাড়ির ছেলেটা, তুমি একবার জিজ্ঞেস করো তো ওই বাড়ির ছেলেটার নাম কি। তো বলছে দূর, ওদের বাড়িতে গিয়ে এরকম করে জিজ্ঞেস করা যায় নাকি। বলছে না, ওদের বাড়িতে না, আশেপাশে মুদিখানাও তো আছে, আরো তো আছে ওই দোকান টোকান, যারা অনেক পুরানা আর কি, যারা হয়তো ওদেরকে চেনে, একটু জিজ্ঞেস করো তো। তো ওর বাবাকে বলেছে, ওর বাবা না বলছে দূর, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এইসব বাদ দে তো। কিন্তু ওই যে কিউরিওসিটি, তখন একদিন প্রীতি এবং প্রীতির মা একজন মানে যারা আর কি মানে জানতো ব্যাপারটা, তো জিজ্ঞেস করেছে অমুক বাড়ির যে ওই ছেলেটা মারা গেছে ওর নাম কি ছিল। বলছে সত্যি গো, অনেকদিন পরে কথা ওর কথা মনে করালে চোখে জল জল করে, ছেলেটা ওর নাম সামিরি ছিল। তার মানে কোথাও না কোথাও হয়তো, হয় না সবার সঙ্গে তো আত্মা আসে না বা সবারকে আকর্ষিত করে না। কারণ প্রীতি যেহেতু দেখতে খুবই সুন্দরী ছিল, অনিমাদি যেমন বললো, সে মানে ওকে দেখলে যে কেউ আর কি ওর ভালো লাগবে। এন্ড বিয়ে একটা ঠিক হয়ে গেছে। তো কোথাও না কোথাও হয়তো অ্যাট্রাকশনের কাজ করে, কারণ আমরা শুনেছি বিয়ে ঠিক হলে নাকি আস্তে আস্তে সৌন্দর্য খোলা শুরু করে, মেবি অনেক কিছু রিজন হতে পারে। তো এই তো ছিল একটা ঘটনা, তোমাদের কেমন লাগলো একটু বলো তো। সত্যি অদ্ভুত কি না মানে।
মেহেন্দি পড়তেও ভয় লাগবে বলো, কিন্তু আমি বলবো মেহেন্দি পড়ার আগে ওই মেহেন্দিকে আগে ঠাকুরের চরণে রেখে দিও, তারপর মেহেন্দিটা পড়ো। এন্ড আমার মনে হয় সব শুভ কাজে, যেহেতু আমরা হিন্দু সনাতনী ধর্মী এবং আমাদের সবকিছুতেই গণেশ বন্দনা করি, যে যাকেই মানি, কৃষ্ণকে মানো বা শিবকে মানো বা মা কালীকে মানো, অ্যাটলিস্ট মায়ের পায়ে ছুঁয়ে ওই জিনিসটা করাটাই বোধহয় সবচেয়ে থেকে শ্রেয়। এটা আমার মতে, তোমাদের কার কি মত? কমেন্ট সেকশনে কমেন্ট তো করো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ট্যাগলাইনটা বলে দিই, যারা ভাবছে দূর এই গল্প বানিয়ে বানিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে বলবো যে যারা বিশ্বাস করেন না কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কোনোদিনও বলি না আপনারা এই ঘটনাগুলোকে বিশ্বাস করুন। আমরা জাস্ট একটা চেষ্টা করি যে ছোটবেলায় যে ঠাকুমা দাদুর মুখে যে গল্প শুনেছেন সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার। কারণ যারা এইসব পরিস্থিতির সম্মুখীন হয়নি, আমি জানি বিশ্বাস করাটা সত্যি খুব কষ্টকর, বিশ্বাস হবে না, কিন্তু যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন, কিছু হলেও ওই মানে উপরি হাওয়ার একটু হলেও ছায়াটা পেয়েছেন, তারা হয়তো বুঝবেন ঘটনাটা কতটুকু মারাত্মক বা কতটুকু সাংঘাতিক। তো চলুন, যাওয়ার আগে রিমাইন্ডার দিয়ে দিই, ঠিক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক দুপুর 3টায় চলে আসে কথায় গল্পের এপিসোড, এবং শনিবার ঠিক রাত 10টায় চলে আসি লাইভে। যারা ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে চান যে রুঙ্গিদি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই, লাইভ জয়েন হয়ে যাবেন। সেখানে ঘটনা তো থাকে, একাধিক ঘটনা থাকে, তিনটা তো কমপক্ষে থাকেই, 4-5টাও থাকে অনেক সময়। কথাও বলতে পারবেন, ঘটনাও শুনতে পারবেন। তো চলুন, আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।